আলফ্রেড লর্ড টেনিসনের ইউলিসিস কবিতার পার্ট 1 যে ভিডিওটি আপলোড করা হয়েছিল সেখানে আমরা কবিতাটির প্রথম 5টি লাইন পড়েছি এবং সেই 5টি লাইনে আমরা দেখেছি যে ইউলিসিস ইজ টায়ার্ড অফ হিজ ডাল লাইফ অ্যাজ দ্য কিং অফ ইথাকা। ইউলিসিস ইথাকার রাজা হিসেবে ক্লান্ত হয়ে উঠেছেন। তিনি ব্যাটেল অফ ট্রয়ে যুদ্ধ করেছেন প্রায় 10 বছর। ব্যাটেল অফ ট্রয় থেকে ইথাকা ফিরতে লেগেছে তার আরও 10 বছর এবং ইথাকা ফিরে তিনি আবার ইথাকার রাজা হয়েছেন এবং রাজা হিসেবে তার ইথাকায় থাকা আর পছন্দ হচ্ছে না। সেই জন্য তিনি প্রথম 5টা লাইনে বলেছেন যে এটা মূল্যহীন একটা অলস রাজা হিসেবে ইথাকায় রাজত্ব করা, এটা মূল্যহীন ইথাকায় একটি রুমের মধ্যে বসে ডোমেস্টিক লাইফ কাটানো, একটা অগ্নিকুণ্ডের পাশে চুপচাপ বসে থাকা তার মিডিল এজেড ওয়াইফ পেনেলোপির সাথে, এবং এমন একটা রাজ্যে তিনি রাজত্ব করছেন যেখানে জমি হচ্ছে অনুর্বর এবং যেখানে মানুষরা হচ্ছে আনসিভিলাইজড। তারা শুধুমাত্র টাকা জমায়, ঘুমোয় এবং খাওয়া দাওয়া করে। তারা ইউলিসিসের জীবন সম্বন্ধে অবগত নয়, যে ইউলিসিস জীবন থেকে কি চায় সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। এই অবধি আমরা পড়েছিলাম। এই ভিডিওতে আমরা বাকি কবিতাটুকু পড়ব। এই কবিতাটিকে আমরা বোঝার সুবিধার্থে 5টি ভাগে ভাগ করেছিলাম। তার প্রথম ভাগ আমরা অলরেডি পড়েছি। এখন আমরা দ্বিতীয় ভাগটি পড়ব, যেটা হলো লাইন 6 to 17, লাইন নাম্বার 6 থেকে 17। এই 6 থেকে 17 এই লাইনগুলোতে আমরা পড়ব ইউলিসিস পাস্ট লাইফ অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপেরিয়েন্স। ইউলিসিসের অতীতের জীবন, যেখানে তিনি বিভিন্ন অভিযানে গিয়েছিলেন এবং অনেক অভিজ্ঞতা তিনি অর্জন করেছেন। হি হ্যাজ সাফার্ড মাচ অ্যান্ড এনজয়েড মাচ। তিনি তার ওই অ্যাডভেঞ্চারে যতটা পরিমাণ কষ্ট পেয়েছেন ততটা আনন্দও পেয়েছেন। তাহলে এইখানে ইউলিসিসের জীবনের আমরা অতীত নিয়ে জানবো। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। এখানে আই বলতে বোঝানো হয়েছে ইউলিসিসকে। আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল মানে হচ্ছে ইউলিসিস ক্যান নট লিভ উইদাউট ট্রাভেল। ইউলিসিস ট্রাভেল ছাড়া, ইউলিসিস ভ্রমণ ছাড়া বাঁচতে পারবে না। তবে কিছু কিছু ব্যক্তি রয়েছে যাদের জীবনে বাঁচার জন্য কিছু দরকার। সেটা কোনো খাবার হতে পারে, সেটা খেলা হতে পারে, সেটা আড্ডা হতে পারে। তাহলে ইউলিসিস তিনি কি না, তার জীবনের মোটোই হচ্ছে টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল। দিস ইজ দ্য মোটো অফ ইউলিসিস লাইফ। এটাই হচ্ছে ইউলিসিসের জীবনের মূল মন্ত্র, যে তিনি যেটা দেখেননি সেটাকে দেখতে চান, যেটা জানেন না সেটাকে জানতে চান, যেটা পাননি সেটাকে পেতে চান। এবং 6 নম্বর লাইনে তিনি বলছেন যে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, মানে ইউলিসিস তার জীবনকে ভাবতে পারে না ভ্রমণ ছাড়া বা ট্রাভেল ছাড়া। তোমরা যখন এই কবিতাটা পড়বে বা এই ভিডিওটা দেখছো তখন তোমাদের কাছে বইটা নিয়ে বসবে। যদি কিছু প্রয়োজন মনে পড়ে তাহলে পাশে লিখে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তী ক্ষেত্রে বুঝতে। তাহলে আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল মানে হচ্ছে ইউলিসিস ক্যান নট লিভ উইদাউট ট্রাভেল। ইউলিসিসের জীবনে তুমি ভ্রমণকে কোনো সময় বাদ দিতে পারবে না। ইউলিসিস যতদিন বেঁচে থাকবেন তিনি ততদিন নতুন কিছু অ্যাডভেঞ্চারে যাবেন, নতুন এক্সপ্লোর কিছু করবেন এবং নতুন নলেজ এবং নতুন উইজডম গেইন করার চেষ্টা করবেন। তারপরের যে লাইন, এটা খুব ফেমাস একটা লাইন, আন্ডারলাইন করে রাখবে। I will drink life to the lees. I will drink life to the lees. এই লাইনটা হলো একটা মেটাফরের উদাহরণ। মেটাফর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ বা রেটোরিক। তোমরা বাংলায় অলংকার পড়েছো, এই অলংকারের ইংলিশ হচ্ছে রেটোরিক, বা যেটাকে আমরা বলি ফিগার অফ স্পিচ। না মেটাফর কি না, মেটাফরের মধ্যে দুটো ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়, কিন্তু তুলনাটা হলো অন্তর্নিহিত। কিন্তু সিমিলি যেটা হচ্ছে মেটাফরের ঠিক অপোজিট। সিমিলির মধ্যে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হয়, কিন্তু তুলনাটা হচ্ছে একদম সারফেস লেভেলে। লাইনটা পড়লেই তুমি বুঝতে পারবে যে কার সাথে কার তুলনা করা হয়েছে। এবং সিমিলিতে অ্যাজ বা লাইক এই দুটো শব্দ দিয়ে তুলনা করা হয়, কিন্তু মেটাফরে দুটো ভিন্ন ভিন্ন জিনিসের মধ্যে তুলনা করা হয়, কিন্তু তুলনাটা হচ্ছে ইমপ্লাইড মানে অন্তর্নিহিত একটা তুলনা। এই লাইনটাকে তুমি যদি পড়ো তাহলে তোমাকে খুঁজে বার করতে হবে কার সাথে কার তুলনা করা হয়েছে। I will drink life to the lees। এইখানে এই লাইনের মধ্যে ওয়াইনের সাথে লাইফকে তুলনা করা হয়েছে। আচ্ছা, যারা ওয়াইন বা মদ খুব পান করে তাদেরকে আমরা কি বলি? ড্রাঙ্কার্ড বা মাতাল। এই লাইনটা যদি তুমি বুঝতে চাও তোমাকে প্রথমে একটা উদাহরণ বুঝতে হবে। উদাহরণটা হলো, তোমরা সবাই ওই 10 টাকা দামের যে মাজা বা ফ্রুটির পাউচগুলো পাওয়া যায় প্রত্যেকে খেয়েছো। তোমরা সেইটা কিরকম ভাবে খাও না, সেই স্ট্র দিয়ে প্রথমে যতটা পরিমাণ খাওয়া যাক তোমরা খেয়ে শেষ করো, তারপরে স্ট্রটাকে ফেলে দিয়ে প্যাকেটটা পুরো দুমড়ে মুচড়ে খাও। এবং তারপরেও যখন কানের কাছে নিয়ে গিয়ে মনে হয় যে আরেকটু মাজা বাকি আছে, তখন কি করো, প্যাকেটটাকে ছিঁড়ে দাও এবং সেইটাকে খাও। তাহলে তোমরা একটা মাজা বা ফ্রুটির যে পাউচ
সেইগুলো তোমরা প্রায় একদম শেষ বিন্দু অবধি পান করো। এইখানেও ইউলিসিস সেই ধরনেরই একটা এক্সাম্পল ব্যবহার করেছেন, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। আই বলতে ইউলিসিস, ড্রিঙ্ক মানে পান করা, লাইফ তিনি জীবনকে পান করতে চান, টু দ্য লিজ, এখানে টু দ্য লিজ মানে হচ্ছে লাস্ট ড্রপ বা তলানি, একদম তলার যে জিনিসটা বা লাস্ট ড্রপ ওইটাকে বলা হচ্ছে লিজ। তাহলে এইখানে ওয়াইনের সাথে তুলনা করা হয়েছে লাইফকে। ঠিক যেরকম ভাবে একজন মাতাল, একজন ড্রাঙ্কার্ড ব্যক্তি মদ খায় একদম শেষ বিন্দু অবধি তার জীবনটাকে উপভোগ করার জন্য, ইউলিসিস বলছেন তিনিও সেই ড্রাঙ্কার্ডের মতো একদম শেষ বিন্দু অবধি জীবনটাকে এনজয় করবেন, একদম তিনি জীবনটাকে আনন্দ করতে চান টু দ্য ফুলেস্ট, যতটা পরিমাণ সম্ভব। তাই এই লাইনটা একটা মেটাফোরের উদাহরণ, যেখানে ওয়াইনের সাথে লাইফকে তুলনা করা হয়েছে। একজন ড্রাঙ্কার্ড ঠিক যেরকম ভাবে শেষ বিন্দু অবধি ওয়াইন পান করে, ইউলিসিস ঠিক সেরকম ভাবে জীবনটাকে আনন্দ করতে চাই যতটা সম্ভব। ওকে, নেক্সট লাইনে কি বলছেন, অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, হ্যাভ সাফার্ড গ্রেটলি। অল টাইম সব সময়, আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, আই হ্যাভ সাফার্ড গ্রেটলি। ইউলিসিস যখন ব্যাটেল অফ ট্রয়ে যায়, জলপথে তিনি যখন জাহাজে করে ব্যাটেল অফ ট্রয়ে যাচ্ছেন, তখন ইউলিসিস বলছেন যে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি। এই লাইনটার মাধ্যমে ইউলিসিস বোঝাতে চাইছেন যে লাইফ ইজ আ মিক্সচার অফ হ্যাপি মুমেন্টস, স্যাড মুমেন্টস, হ্যাপিনেস, স্যাডনেস, সাকসেস, ফেলিয়ার। জীবনে এমন হয় না যে শুধু সাকসেসই আছে বা শুধু ফেলিয়ারই আছে। জীবন হচ্ছে একটা মিক্সচার। কিসের মিক্সচার? স্যাডনেস, হ্যাপিনেস, ব্যাড মুমেন্টস, গুড মুমেন্টস, এই সবের মিক্সচার হয় জীবন। তাহলে তিনি জীবনে বলছেন যে তিনি অনেক আনন্দের মুহূর্ত পেয়েছেন, আবার অনেক খারাপ মুহূর্ত তিনি কিন্তু পেয়েছেন। তাহলে এইখানে লাইনে বলা হচ্ছে অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি। এখানে এনজয়েড গ্রেটলি মানে হচ্ছে দ্য হ্যাপিনেস অ্যান্ড সাকসেস অফ লাইফ। তিনি জীবনে অনেক আনন্দ পেয়েছেন এবং অনেক সাকসেসও পেয়েছেন। আর হ্যাভ সাফার্ড গ্রেটলি, তাহলে এনজয়েড গ্রেটলি মানে যদি হ্যাপিনেস এবং সাকসেস হয়, তাহলে সাফার্ড গ্রেটলি মানে তার অপোজিট, হ্যাপিনেসের অপোজিট স্যাডনেস এবং সাকসেসের অপোজিট ফেলিয়ার। তাহলে তিনি যখন তার জীবনে বা তার যাত্রাপথে অনেক ভালো সময় পেয়েছেন, আবার অনেক খারাপ সময় পেয়েছেন, এটার দ্বারা তিনি বোঝাতে চাইছেন যে জীবন সবসময় এক থাকে না। জীবনে খারাপ সময়ও আসবে, ভালো সময়ও আসবে। জীবনে গুড মুমেন্টস আসবে, ব্যাড মুমেন্টস আসবে। জীবনে হ্যাপিনেস আসবে, স্যাডনেস আসবে। জীবনে সাকসেস আসবে, ফেলিয়ার আসবে। কিন্তু তিনি এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স করেছেন তার জীবনে। বোথ উইথ দোজ, এবং বোথ, এখানে বোথ বলতে ওই এনজয়েড গ্রেটলি অ্যান্ড সাফার্ড গ্রেটলি, মানে আনন্দ এবং কষ্ট দুটোই পেয়েছেন। কাদের সাথে? উইথ দোজ। এখানে দোজ মানে হচ্ছে দ্য ম্যারিনার্স, সেই নাবিকরা যার সাথে ইউলিসিস ব্যাটেল অফ ট্রয়ে গিয়েছিল। তাহলে সেই সমস্ত নাবিকদের সাথে ইউলিসিস আনন্দও করেছেন, আবার কষ্টেও পেয়েছেন। দ্যাট লাভড মি, মানে দ্য ম্যারিনার যাদের সাথে ইউলিসিস গিয়েছিলেন তারা ইউলিসিসকে প্রচণ্ড ভালোবাসেন। তাহলে ইউলিসিস তার ভালোবাসার মানুষদের সাথে অনেক আনন্দও পেয়েছেন, আবার অনেক কষ্টও পেয়েছেন। যখন জীবনে আনন্দের মুহূর্ত আসে, তুমি যদি সেটা তোমার ভালোবাসার মানুষের সাথে শেয়ার করে নাও, তাহলে আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। আর যখন কোনো কষ্টের মুহূর্ত আছে, তুমি যখন সেটা তোমার পছন্দের মানুষ, ভালোবাসার মানুষের সাথে শেয়ার করো, দুঃখটা কিছু না কিছু কমে যায়। দেখবে বন্ধুর সাথে আনন্দ দ্বিগুণ হয়, আবার কষ্ট কমে যায়। ওকে, যদি তোমার দুজন বন্ধু, তোমরা দুজন যদি বন্ধু রয়েছো, দুজনেই পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলে, দেখবে দুজনের আনন্দ বেড়ে যাবে। কিন্তু তুমি ফেল করে গেলে, তখন তোমার খারাপ লাগবে। কিন্তু যদি বন্ধু ফেল করে যায়, তখন খারাপটা কিছুটা হলেও কমবে, কারণ বস আমি একাই ফেল করিনি, দুজন মিলে ফেল করেছি। তাহলে ইউলিসিস যখন সমুদ্রপথে যাত্রা করছেন তার ম্যারিনারদের সাথে, যে ম্যারিনাররা তাকে ভালোবাসে, তাদের সাথে তিনি যথেষ্ট আনন্দ করেছেন, তাদের সাথে তিনি যথেষ্ট কষ্টও পেয়েছেন। অ্যান্ড অ্যালোন, এখন কখনো কখনো তিনি আবার একা আনন্দ পেয়েছেন এবং কষ্ট পেয়েছেন। অন শোর, এখানে শোর মানে হচ্ছে সি শোর বা সমুদ্র সৈকত। তারা সমুদ্রপথে যখন যাত্রা করছে, এই সমুদ্র পথে তারা বিভিন্ন রকম ওয়েদারের মধ্যে যাত্রা করেছে। কোনো সময় ভালো ওয়েদার পেয়েছে, কোনো সময় খারাপ ওয়েদার পেয়েছে, বিভিন্ন সমুদ্র সৈকতে তারা নেমেছে। তাহলে অন শোর অ্যান্ড হোয়েন থ্রু স্কাডিং ড্রিফটস দ্য রেনি হাইটস ভেক্সড দ্য ডিম সি। এই ডিম সি অবধি, হোয়েন থেকে, এই তিনটে লাইনে মোটামুটি বলেছেন তিনি যে তিনি যখন সমুদ্রপথে যাত্রা করছেন তখন সেই সমুদ্রপথের ওয়েদার ঠিক কেমন ছিল। সেই জন্য বলছেন থ্রু স্কাডিং ড্রিফটস। এখানে স্কাডিং ড্রিফটস মানে হচ্ছে মুভিং ক্লাউডস। এখানে স্কাডিং ড্রিফটস মানে হচ্ছে মুভিং ক্লাউডস, ভাসমান মেঘ, দ্যাট ইন্ডিকেটস আ স্টর্মি ওয়েদার।
তারা যখন সমুদ্রপথে যাত্রা করছে ওয়েদার সবসময় তারা ভালো পাননি, তারা অনেক সময় বাজে ওয়েদার পেয়েছেন। আর কি পেয়েছেন? দ্য রেনি হাইটস। এখানে রেনি হাইটস মানে হচ্ছে, হাইটস হলো একটা ভি শেপড, ইংলিশ যে অ্যালফাবেট রয়েছে ভি, ভি শেপড ক্লাস্টার অফ স্টার্স, মানে তারাদের গুচ্ছ বা নক্ষত্রপুঞ্জ, যেটা বলেছে ক্লাস্টার অফ স্টার্স, যেটার আকৃতি যে ভি শেপ। এই ভি শেপ যখন ক্লাস্টার অফ স্টার্স দেখা যায়, এটা মানে হচ্ছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হতে চলেছে। তাহলে ইউলিসিস তার ম্যারিনারদের সাথে যখন সমুদ্রপথে যাত্রা করছিলেন, ওনারা অনেক সময় ভাসমান মেঘ দেখতে পেয়েছেন, যেটা ইন্ডিকেট করে একটা স্টর্মি ওয়েদারকে। আবার অনেক সময় ওনারা কি দেখতে পেয়েছেন? রেনি হাইটস দেখতে পেয়েছেন, মানে হচ্ছে ভি শেপড ক্লাস্টার অফ স্টার্স, গ্রুপ অফ স্টার্স, ভি শেপ নক্ষত্রপুঞ্জ, যেটা ইন্ডিকেট করে যে প্রচন্ড ঝড় ঝাপটা আসতে চলেছে। এবং সেই ভি শেপ রেনি হাইটস এর ফলে কি হয়? ভেক্সড দ্য ডিম সি। এখানে ভেক্সড মানে হচ্ছে ডিস্টার্ব, আর ডিম সি মানে হচ্ছে ডার্ক সি। এইখানে সেই যে সমুদ্র সেটা উত্তাল হয়ে ওঠে, বড় বড় জলোচ্ছ্বাস, এবং সেই রকম একটা ওয়েদারের মধ্যেও ইউলিসিস কিন্তু তার জীবন থামিয়ে রাখেননি, সেইভাবে তিনি কিন্তু এগিয়ে গেছেন। তাহলে এই তিনটে লাইনে ইউলিসিস তার যাত্রার ওয়েদারের কথা বলছেন, যে তিনি যখন ব্যাটেল অফ ট্রয়ে যাচ্ছেন বা যাত্রা করছেন জলপথে, তখন তিনি অনেক বাজে ওয়েদার পেয়েছেন। এমনকি রেনি হাইটস দেখতে পেয়েছেন, যেটা ইন্ডিকেট করে হ্যাভি রেন, এবং সমুদ্র উত্তাল হয়ে গিয়েছিল, তারপরেও কিন্তু থেমে থাকেননি। এটা থেকে তিনি আমাদের শেখাতে চাইছেন যে জীবনে অনেক কষ্টের মুহূর্ত আসবে, অনেক দুঃখের মুহূর্ত আসবে, অনেক ফেলিয়ার আসবে, তারপরও আমরা যাতে থেমে না থাকি, আমরা যাতে এগিয়ে যাই। এগিয়ে যাওয়াটাই জীবন, এক জায়গায় থেমে থাকাটা কোনো সময় জীবন হতে পারে না। সেটা ইউলিসিসের এই লাইনগুলো থেকে আমরা বুঝতে পারি। আই অ্যাম বিকাম আ নেম, আই অ্যাম বিকাম আ নেম, এই লাইনটা আন্ডারলাইন করবে। আরেকটা ইম্পর্টেন্ট লাইন, আই অ্যাম বিকাম আ নেম মানে হচ্ছে ইউলিসিস হ্যাজ বিকাম ফেমাস। আই হ্যাভ বিকাম এ নেম, এটার মানে হচ্ছে ইউলিসিস হ্যাজ বিকাম ফেমাস। ইউলিসিস প্রচন্ড পপুলার হয়েছে, ইউলিসিস অনেক পপুলারিটি গেইন করেছে, অনেক ফেম গেইন করেছে। কিভাবে? পরের লাইনে বলছে, ফর অলওয়েজ রোমিং উইথ এ হাংরি হার্ট। ফর অলওয়েজ রোমিং, এখানে রোমিং মানে হচ্ছে ট্রাভেলিং। অ্যাকচুয়ালি রোমিং মানে হচ্ছে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, কিন্তু এখানে রোমিং মানে হচ্ছে ট্রাভেলিং। ইউলিসিসের কিন্তু জীবনের একটা উদ্দেশ্য আছে। ইউলিসিস ওয়ান্টস টু সি দ্য আনসিন, নো দ্য আননোন অ্যান্ড অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল। তাহলে ইউলিসিস হ্যাজ বিকাম ফেমাস, ইউলিসিস হ্যাজ বিকাম পপুলার। কিভাবে পপুলার হয়েছে, কিভাবে ফেমাস হয়েছে? ফর অলওয়েজ রোমিং উইথ আ হাংরি হার্ট, কারণ তিনি ঘোরাফেরা করেছেন, তিনি একজন এক্সপ্লোরার, তিনি একজন ওয়ান্ডারার, তিনি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করেন, তিনি বিভিন্ন অ্যাডভেঞ্চারে যান, বিভিন্ন মানুষের সাথে দেখা হয়, বিভিন্ন শহরে যান, এবং বিভিন্ন জায়গায় ঘুরে তিনি কিন্তু নিজের নাম করেছেন, এবং তিনি সব জায়গায় ঘুরে বেরিয়েছেন উইথ আ হাংরি হার্ট। হাংরি, হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত, হার্ট মানে হচ্ছে হৃদয়। আচ্ছা, হৃদয় ক্ষুধার্ত হতে পারে না, এখানে মানুষটা ক্ষুধার্ত। এইখানে ইউলিসিস হার্ট ইজ হাংরি ফর নিউ নলেজ অ্যান্ড নিউ অ্যাডভেঞ্চার। ইউলিসিসের মন ক্ষুধার্ত কিসের জন্য? নতুন কিছু জানার জন্য, নতুন কিছু দেখার জন্য, নতুন অ্যাডভেঞ্চারে যাওয়ার জন্য, নতুন কিছু এক্সপ্লোরেশনে যাওয়ার জন্য। তাহলে ইউলিসিস পপুলার হয়েছে কেন? কারণ সে সবসময় একটা ক্ষুধার্ত মন নিয়ে তিনি ছুটে বেরিয়েছেন, তিনি ঘুরেছেন। পরের লাইনে কি বলছেন? মাচ হ্যাভ আই সিন অ্যান্ড নোন। এই লাইনটা বোঝার সুবিধার্থে একটু ঘুরিয়ে পড়ো। আই হ্যাভ সিন মাচ, আই হ্যাভ নোন মাচ। তাহলে আই হ্যাভ সিন মাচ, এখানে আই বলতে অবভিয়াসলি ইউলিসিস। আই হ্যাভ সিন মাচ, এখানে সিন মাচ মানে হচ্ছে ইউলিসিস হ্যাজ সিন মেনি সিটিজ। ইউলিসিস অনেক শহর দেখেছেন, ইউলিসিস অনেক শহর দেখেছেন। আই হ্যাভ নোন মাচ, নোন মাচ মানে হচ্ছে নোন মেনি পিপল। ইউলিসিস অনেক শহর দেখেছেন এবং ইউলিসিস অনেক মানুষ চিনেছেন, অনেক মানুষের সাথে তার কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়েছে, অনেক মানুষের সাথে তার কিন্তু একটা চেনা জানা হয়েছে। তাহলে ইউলিসিস ফেমাস কিভাবে হয়েছে? ইউলিসিস ফেমাস হয়েছে কারণ তিনি একটা হাংরি হার্ট নিয়ে ঘোরাফেরা করেছেন, এবং তিনি অনেক শহরে গেছেন, সেই শহরের মানুষজনের সাথে তার দেখা হয়েছে। এবং পরের লাইন, সেই লাইনের শেষ পোর্শনটা দেখো কি বলছে, সিটিজ অফ মেন। তিনি সেই সমস্ত শহর, যেই সমস্ত শহরে তিনি ঘুরেছেন, সেখানের মানুষজনকে তিনি চেনেন, মানুষজনের সাথে তার একটা পরিচয় হয়েছে, তাদের ম্যানার্স জানে। অ্যান্ড ম্যানার্স, ম্যানার্স মানে হচ্ছে ব্যবহার, ব্যবহার। সেই সমস্ত শহর যেখানে ইউলিসিস ঘুরেছেন, সেই সমস্ত শহরের যে মানুষ, তাদের তিনি ব্যবহার জানেন। সেখানের ক্লাইমেট জানেন, ক্লাইমেট মানে হচ্ছে ওয়েদার, সেখানের পরিবেশ কীরকম, আবহাওয়া কীরকম, সেই সম্বন্ধে তার জ্ঞান রয়েছে। সেখানের কাউন্সিলের সাথে তার সম্পর্ক রয়েছে। কাউন্সিল মানে হচ্ছে পরিষদ, মেম্বার্স অফ আ কাউন্সিল।
একটা পরিষদের যে সদস্য তাদেরকেও তিনি চেনেন। তাহলে ইউলিসিস অনেক শহরে গেছেন, অনেক মানুষকে চিনেছেন, তিনি অনেক মানুষ দেখেছেন, তাদের ব্যবহার তিনি জেনেছেন, তারা বিভিন্ন কাউন্সিল তার সাথে পরিচয় রয়েছে, এবং কার সাথে পরিচয় রয়েছে? গভর্নমেন্ট, বিভিন্ন সরকারের সাথেও তার পরিচয় রয়েছে। এইভাবে ইউলিসিস পপুলার হয়েছে বা ইউলিসিস খ্যাতি পেয়েছে। মাইসেলফ নট লিস্ট বাট অনার্ড অফ দেম অল। এই লাইনটার মানে হচ্ছে ইউলিসিস তাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তারা ইউলিসিসকে সম্মান করতেন এবং ইউলিসিসও তাদের সম্মান করতেন। এই পুরো লাইনটার মানে এটাই যে ইউলিসিস তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্থান ছিল, ইউলিসিস তাদের সম্মান করতেন এবং তারাও বিভিন্ন জায়গায় যে গেছেন তারাও কিন্তু ইউলিসিসকে যথাসম্মান দিয়েছেন। অ্যান্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল উইথ মাই পিয়ার্স। অ্যান্ড ড্রাঙ্ক আবার সেই ড্রাঙ্কার্ডের কথা, ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটেল। ডিলাইট অফ ব্যাটেল এখানে বলতে চাইছেন ফাইটিং ইন আ ব্যাটেল ফিল্ড, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা ইজ এ কাপ অফ ডিলাইট টু ইউলিসিস। যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা ইউলিসিসকে আনন্দ দেয়। যখন যুদ্ধক্ষেত্রে ইউলিসিস যুদ্ধ করছে সেই যুদ্ধ তাদেরকে আনন্দ দিচ্ছে। তো তোমাদেরও ঝামেলা হয় বিভিন্ন রকমভাবে, বিশেষ করে ছেলেরা যারা রয়েছে বিভিন্ন ঝামেলায় পড়ো। এখন ঝামেলা দেখবে একা করতে পছন্দ হয় না, যখন তোমার সাথে তোমার বন্ধুর দল থাকবে তখন ঝামেলাটা করতে বেশি ভালো লাগে। হ্যাঁ, হতে পারে যে তোমরা সব বন্ধুরাই মার খেলে, কিন্তু সব ভাই যদি মার খায় তাহলে কষ্টটা একটু কম হয়। তাহলে ইউলিসিস বলছেন যে ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করা, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা তাকে কি দেয়? আনন্দ দেয়। কিন্তু একা নয়, শেষে কি বলেছে? উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মানে হচ্ছে কমরেডস, যারা তার সাথে ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করেছিল তাদের সাথে ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করা যেন হচ্ছে একটা কাপ অফ ডিলাইট। যেমন ড্রাঙ্কার্ডদের কাছে একটা কাপ অফ ওয়াইন সেটা তাদেরকে ডিলাইট দেয়, ইউলিসিসকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করা তার কমরেডসদের সাথে, তার যোদ্ধাদের সাথে, সেটা ইউলিসিসকে কি দেয়? কি দেয়? ইউলিসিসকে ডিলাইট দেয়, আনন্দ দেয়। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, এটা হচ্ছে ব্যাটেল অফ ট্রয়ের রেফারেন্স। ফার মানে হচ্ছে বহু দূরে, কারণ তিনি ইথাকার রাজা, ইথাকার থেকে তিনি যাচ্ছেন কোথায়? ট্রয়, সেখানে যুদ্ধ করতে। তাহলে ফার মানে ট্রয়, যেটা বহু দূরে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স, এখানে প্লেন্স মানে হচ্ছে ব্যাটেল ফিল্ড। ব্যাটেল ফিল্ড বলতে কোথাকার ব্যাটেল ফিল্ড? দ্য ব্যাটেল ফিল্ড অফ ট্রয়। আর রিঙ্গিং কথাটার মানে হচ্ছে দ্য নয়েজ অফ ব্যাটেল ফিল্ড। যুদ্ধক্ষেত্রে যখন একটা তরোয়াল আরেকটা তরোয়ালের সাথে কানেক্ট করে তখন যে শব্দটা তৈরি হয় সেই শব্দটাকে বলা হচ্ছে রিঙ্গিং। যুদ্ধক্ষেত্রে যে শব্দ থাকে তরোয়ালের সাথে তরোয়াল কানেক্ট হওয়ার বা চিৎকার চিল্লামিল্লি, এই সমস্তগুলোকে বলা হচ্ছে রিঙ্গিং। তাহলে সেই ব্যাটেল ফিল্ডের কথা মনে করছে ইউলিসিস। ইথাকার মধ্যে বসে তার বাড়ির জীবন আর ভালো লাগছে না, সে তার বৃদ্ধ ওয়াইফ পেনেলোপির কাছে চুপচাপ বসে থাকতে চাইছে না, সে ইথাকার সমস্ত আনসিভিলাইজ মানুষদের উপর রাজত্ব করতে চাইছে না, এবং সেইখানে তিনি বলছেন যে ব্যাটেল ফিল্ডে যুদ্ধ করা, ব্যাটেল অফ ট্রয়, সেইখানে যুদ্ধ করা, এবং সেই ব্যাটেল ফিল্ডে কি হচ্ছিল না? উইন্ডি, মানে একটা স্ট্রং উইন্ড বইছিল সেই ব্যাটেল ফিল্ডের মধ্যে, এবং সেইখানে তিনি কিন্তু যুদ্ধ করেছেন। সেকশন 3 লাইন্স 18 টু 32, লাইন্স 18 থেকে 32, এটা হচ্ছে থার্ড সেকশন। এই সেকশনের মধ্যে আমরা পড়ব ইউলিসিস ক্যান নট রেস্ট অ্যান্ড লিভ এ ডাল অ্যান্ড কালারলেস লাইফ অ্যাজ দ্য কিং অফ ইথাকা। ইথাকার রাজা হিসেবে একটা বোরিং লাইফ ইউলিসিসের পক্ষে আর সম্ভব হচ্ছে না। ইউলিসিস ওয়ান্টস টু ইউটিলাইজ এভরি মুভমেন্ট অফ হিজ লাইফ বাই নিউ এক্সপিরিয়েন্স অ্যান্ড নিউ অ্যাডভেঞ্চার। ইউলিসিস তার জীবনের প্রত্যেকটা মুহূর্তকে ইউটিলাইজ করতে চায়, নতুন কিছু অভিজ্ঞতা করে, নতুন কিছু এক্সপ্লোর করে। তো সেই লাইনগুলোই আমরা এখানে পড়ব। এই সেকশনটা মোটামুটি একটু জটিল ইউলিসিস কবিতার বাকি সেকশনের থেকে, কিন্তু তুমি যদি অ্যাটেন্টিভলি কথাগুলোকে শোনো আশা করছি তুমি বুঝতে পারবে। দেখো প্রথম লাইন কি বলা হচ্ছে, লাইন নাম্বার 18, সেইখানে কি বলা হচ্ছে? আই অ্যাম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড। I am a part of all that I have made. I am a part of মানে Ulysses has become a part of. Ulysses কিসের অংশ হয়ে গেছে না? সেই সমস্ত কিছু জিনিসের যেটা তিনি I have made। এখানে মেড মানে হচ্ছে এক্সপেরিয়েন্স। তাহলে ইউলিসিস জীবনে যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন, ইউলিসিস জীবনে যা কিছু এক্সপেরিয়েন্স করেছেন, ইউলিসিস সেই সবের অংশ হয়ে গেছে। তবে মানুষ তার কিন্তু অস্তিত্ব তার অভিজ্ঞতার সাথে কানেক্টেড। তুমি এখন যেই সিচুয়েশনের মধ্যে রয়েছো, যেই বয়সের মধ্যে রয়েছো, তোমার অভিজ্ঞতাগুলোকে সেখান থেকে যদি সরিয়ে নেওয়া হয়, তুমি যা কিছু অভিজ্ঞতা করেছো খারাপ হোক বাজে হোক, সেইগুলোকে যদি সরিয়ে নেওয়া হয়, তোমার মধ্যে আর একটা ছোট বাচ্চা শিশুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দুজনেই কিন্তু সেম। একটা মানুষকে তৈরি করে তার অভিজ্ঞতা, সেটা ভালো হোক অথবা খারাপ।
তাহলে ইউলিসিস এখানে বলছেন যে তিনি জীবনে যা কিছু অভিজ্ঞতা করেছেন তিনি প্রত্যেকটা অভিজ্ঞতার একটা অংশ হয়ে উঠেছেন, মানে অভিজ্ঞতা তিনি একটা পার্ট হয়ে গেছেন। ইউলিসিস ইজ সিনোনিম টু এক্সপিরিয়েন্স। ইউলিসিস অভিজ্ঞতার একটা সিনোনিম হয়ে গেছে, সমার্থক শব্দ হয়ে গেছে। তিনি যা কিছু এক্সপিরিয়েন্স করেছেন, তিনি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, কিন্তু সমস্ত এক্সপিরিয়েন্সের তিনি কি হয়েছেন, একটা পার্ট হয়েছেন। তারপরের যে তিনটে লাইন রয়েছে এই তিনটে লাইন একটু ডিফিকাল্ট, চেষ্টা করবে একেবারে বোঝার। লাইনখানে কি বলা হচ্ছে, ইয়েট all experience is an arc wherethrough gleams that untraveled world whose margin fades forever and forever when I move। এই তিনটে লাইন আন্ডারলাইন করবে, এই তিনটে লাইন খুব ইম্পর্টেন্ট কবিতাটার। সেখানে দেখো লাইনগুলো দেখো যে কি বলা হচ্ছে। প্রথমে বলা হচ্ছে ইয়েট অল এক্সপিরিয়েন্স, তাহলে ইউলিসিস জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন, বলছে প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের তিনি অংশ হয়েছেন। এই প্রত্যেকটা এক্সপিরিয়েন্স হচ্ছে একটা আর্কের মতো। আর্ক মানে হচ্ছে একটা গেটওয়ে, বা ইউ ক্যান সে, তুমি যদি ইজিলি বুঝতে চাও, আর্ক মানে ধরুন একটা দরজার মতো। ওকে, হুয়ার থ্রু, এখানে হুয়ার থ্রু মানে হচ্ছে থ্রু হুইচ, মানে সেই দরজা দিয়ে কি করা যেতে পারে, গ্লিমস, দেখা যেতে পারে, সাইন্স। তাহলে এক্সপিরিয়েন্স হচ্ছে একটা দরজার মতো, সেই দরজা দিয়ে দেখা যেতে পারে দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড। এখানে আনট্রাভেলড ওয়ার্ল্ড মানে হচ্ছে আননোন প্লেস। ওকে, হুজ মার্জিন ফেডস, এখানে মার্জিন মানে হচ্ছে ওই হরাইজন, দিগন্তকে এখানে মার্জিন বলা হচ্ছে। সেই দিগন্ত বা মার্জিন ফেডস হয়ে যায়, মানে ফেডস মানে হচ্ছে এখানে সেই যে মার্জিনের কথা বলা হচ্ছে, সেই যে দিগন্তের কথা বলা হচ্ছে, সেটা আস্তে আস্তে ঝাপসা হয়ে যায়। ফর এভার অ্যান্ড ফর এভার হোয়েন আই মুভ, সে যখন অগ্রসর হয়। এই তিনটে লাইন একসাথে বোঝার চেষ্টা করো যে কি কি বলছে। আচ্ছা ধরো তুমি একটা দরজা, সেটা দিয়ে বাইরের পৃথিবীকে দেখছো, তুমি রুমের মধ্যে রয়েছো, একটা দরজা দিয়ে তুমি বাইরের পৃথিবীকে দেখছো, তাহলে তোমার যে ভিউ হবে, তুমি যেটা দেখবে সেটা দরজার যে সাইজ হবে সেটার সাথে রিলেটেড। দরজার যে সাইজ হবে তুমি সেইটুকুই দেখতে পাবে। কিন্তু তুমি একটা ফাঁকা মাঠের মধ্যে দাঁড়িয়ে যদি দূর অবধি দেখো, তাহলে তুমি একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল পাবে, মানে অনেকটা তুমি দেখতে পাবে। কিন্তু একটা দরজার মধ্যে দিয়ে দেখলে তুমি সেইটুকু অংশটাই দেখতে পাবে। ইউলিসিস বলছেন ঠিক যেরকম ভাবে একটা খিলান দিয়ে বা দরজা দিয়ে আমরা আনট্রাভেলড ওয়ার্ল্ড দেখতে পারি, এবং সেই হরাইজন, সেই দিগন্ত, সেটার দিকে তুমি যত এগিয়ে যাবে তত দিগন্তটা তোমার থেকে দূরে সরে যাবে। কারণ দিগন্ত অবধি আমরা কোনোদিন পৌঁছতে পারি না। দিগন্ত কি? দিগন্ত হচ্ছে সেই জায়গাটা যেটা দেখে আমাদের মনে হয় দ্য ল্যান্ড মিটস দ্য স্কাই, যেখানে আকাশ এবং মাটি এক হয়ে যাচ্ছে। এরকম অ্যাকচুয়ালি কোনো জায়গা নেই, কিন্তু আমরা দূরে দেখলে মনে হয় যেন আকাশ এবং মাটি এক হয়ে গেছে। আর দিগন্তর দিকে আমরা যত ছুটে যাব তত আমাদের মনে হবে যে দিগন্ত আমাদের থেকে আরো দূরে সরে সরে যাচ্ছে। ইউলিসিস এখানে বলতে চাইছেন এই পৃথিবীতে অনেক নলেজ আছে, অনেক এক্সপিরিয়েন্স আছে। লাইফ ইজ শর্ট বাট নলেজ ইজ লিমিটলেস। জীবন হচ্ছে শর্ট, কিন্তু নলেজ সেটা হচ্ছে লিমিটলেস, আনলিমিটেড। তিনি বলছেন তুমি যত নলেজ এবং এক্সপিরিয়েন্স গ্যাদার করবে লাইফে, তুমি তত বুঝতে পারবে কত নলেজ এবং এক্সপিরিয়েন্স রয়েছে যেটা তুমি এখনো জানোনি, বা তোমার এখনো যাওয়া হয়নি, তোমার এখনো জানা হয়নি। একটা সিম্পল এক্সাম্পল, তোমার এই ইংলিশ ক্লাস 12-এর যে ইংলিশের সিলেবাস রয়েছে, সেই সিলেবাসটাকে তুমি যদি পড়তে শুরু করো তখনই তুমি জানতে পারবে যে তোমার পড়া কতটা বাকি আছে। তুমি যদি পড়তেই শুরু করলে না, তাহলে সবই বাকি, বা তুমি সবই জানো। তাহলে একবার যদি পড়তে শুরু করো তখনই তুমি বুঝতে পারবে যে কত পড়তে হবে তোমাকে। আর যদি না পড়ো তাহলে পড়ার মতো কিছু নেই। সেজন্য মূর্খরা বলে আই নো এভরিথিং, তারা সব জানে। মূর্খরা তারা সব জানে, কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, যারা বুদ্ধিমান, তারা কিন্তু জানে যে অনেক নলেজ আছে, অনেক ইনফরমেশন আছে, অনেক উইজডম আছে যেগুলো আমাদের এখনো আমরা জানি না, জানাও সম্ভব নয়। ইউলিসিস বলছেন এখানে যে তার একটাই জীবন, এবং এক্সপিরিয়েন্স করার, ট্রাভেল করার অনেক জায়গা আছে, কিন্তু সব কিছু তার পক্ষে কিন্তু সম্ভব নয়। সব কিছু এক্সপিরিয়েন্স করা, সব কিছু ট্রাভেল করা। তিনি যত এক্সপিরিয়েন্স করছেন, যত জায়গা ঘুরছেন, যত চেষ্টা করছেন টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু অ্যাটেন্ড দ্য আনঅ্যাটেনেবল, তার মনে হচ্ছে তত আরও বেশি বাকি থেকে যাচ্ছে আরও এক্সপ্লোর করার জন্য, আরও ট্রাভেল করার জন্য, আরও অ্যাডভেঞ্চারের জন্য। তিনি যত নলেজ গেন করছেন, যত এক্সপিরিয়েন্স গেন করছেন, তিনি বুঝতে পারছেন আরও অনেক এক্সপিরিয়েন্স, আরও অনেক নলেজ আছে যেগুলো এখনও গেন করা বাকি আছে। এই তিনটে লাইনের মধ্যে তিনি সেটাই বোঝানোর চেষ্টা করছেন। নেক্সট লাইনে বলা হচ্ছে হাউ ডাল ইট ইজ টু পজ। এই লাইনটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করি তাহলে আমরা কি বলবো? ইট ইজ ভেরি ডাল টু পজ।
ইট ইজ ভেরি ডাল টু পজ। এখানে ডাল মানে হচ্ছে বোরিং। বোরিং আশা করি তোমরা সবাই জানো, তার সবাই পড়াশোনা করো, বোরিং ব্যাপারটাও আশা করি সবাই জানো। তারপর হচ্ছে ইট ইজ ভেরি বোরিং। কোনটা খুব বোরিং? টু পজ। টু পজ মানে টু স্টপ। ইউলিসিস বলছেন জীবনে এক জায়গায় থেমে থাকা ব্যাপারটা খুব বোরিং। আচ্ছা ভেবে দেখো তো, তোমাকে যদি 30 বছর ক্লাস 12-এর এই সিলেবাসটাকে পড়তে হয়, কেমন লাগবে? বোরিং লাগবে তো। আচ্ছা তোমার ফেভারিট যে খাবার, সেটা বিরিয়ানি হোক, চাউমিন হোক, সেটা তোমাকে 1 বছরের জন্য দেওয়া হলো, ঘুম থেকে ওঠার থেকে একদম রাত্রে ঘুমানো অবধি। ইনফ্যাক্ট মা হয়তো ঘুমের ঘরেও তোমাকে খাইয়ে দিচ্ছে। দিনে তুমি 3-4 বার খাবার খাও, শুধু চাউমিন বা বিরিয়ানি, তোমার পছন্দের খাবার, যেটা তোমার পছন্দ, সেটা খুব ভালো লাগবে না সেটা বোরিং লাগবে? সেটাও বোরিং লাগবে। এক জায়গায় পজ করে থাকা, এক জায়গায় থেমে থাকা, সেটা খুবই বোরিং। তাহলে ইউলিসিস এখানে বলছেন ইট ইজ ভেরি ডাল, ইট ইজ ভেরি বোরিং। এটা প্রচন্ড বোরিং। কোনটা প্রচন্ড বোরিং? টু পজ, এক জায়গায় থেমে থাকা। ইউলিসিস তিনি ব্যাটেল অফ ট্রয়ে গেছেন, 10 বছরে তিনি বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করেছেন। তার কাছে ইথাকার রাজা হিসেবে থাকা এটা খুবই বোরিং। তাই তিনি বলছেন সব কিছু থামিয়ে দেওয়া বা সব কিছু থেমে থাকা, এক জায়গায় থেমে থাকা, এই ব্যাপারটা খুবই বোরিং। আর কোনটা বোরিং? লাইনটাকে এরকম ভাবে পড়ো, ইট ইজ ভেরি ডাল টু মেক অ্যান এন্ড। ইট ইজ ভেরি ডাল টু মেক অ্যান এন্ড। টু মেক অ্যান এন্ড মানে হচ্ছে টু স্টপ এভরিওয়ান। সব কাজ যদি থামিয়ে দেওয়া হয় এটাও খুব বোরিং। তুমি যদি থেমে যাও সেটা বোরিং। তুমি যদি সব কাজ থামিয়ে দাও, ধরো তুমি যে কাজগুলো করছো সব থামিয়ে দিলে, তুমি খাবার খাচ্ছ, খাওয়া থামিয়ে দিলে, তুমি ঘুম দিচ্ছ, ঘুম থামিয়ে দিলে, তুমি নিঃশ্বাস নিচ্ছ, তুমি যদি সব কিছু থামিয়ে দাও তাহলে ব্যাপারটা কি হবে? খুব বোরিং হয়ে যাবে, একঘেয়ে হয়ে যাবে। ইউলিসিস বলছেন যে ইট ইজ ভেরি ডাল, এটা খুবই বোরিং। কোনটা? এক জায়গায় থেমে থাকা এবং সব কিছু কাজকে বন্ধ করে দেওয়া। টু রাস আনবার্নিশড। এখানে তিনি বলছেন তার জীবনটা অনেকটা কি হয়ে যাবে? সেই তরোয়ালটার মতো যেটা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু সেই তরোয়ালটা যদি ব্যবহার করা না হয় তাহলে সেটা কি মরচে পড়ে যাবে। ঠিক একই রকম ভাবে বলছে একটা তরোয়ালকে, একটা ওয়েপনকে যদি দীর্ঘদিন ব্যবহার করা না হয় তাহলে সেটাও মরচে পড়ে যাবে। ঠিক একই রকম ভাবে ইউলিসিস তার এই জীবন যদি এক জায়গায় থেমে থাকে, তিনি যদি এক জায়গায় থাকে তাহলে সেটা বোরিং হবে ঠিকই, কিন্তু তার সাথে সাথে কি হবে? সেই জীবনও মরচে পড়ে যাবে। টু রাস্ট আনবার্নিশড মানে সেটাকেই বোঝানো হচ্ছে। নট টু সাইন ইন ইউজ, আর কোনো ব্যবহার হবে না সেটা। একটা ওয়েপন সেটা যদি দীর্ঘদিন না ব্যবহার করা হয় তাহলে সেইটা মরচে পড়ে যাবে, জং ধরে যাবে এবং সেটা পরবর্তী ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব নয়। ঠিক একই রকম ভাবে জীবন যদি এক জায়গায় থেমে যায় তাহলে জীবনটাও সেই ওয়েপনের মতো হবে, যেটাও কিন্তু অব্যবহার্য হয়ে যাবে, তুমি আর ব্যবহার করতে পারবে না লাইফটাকে। অ্যাজ দো টু ব্রেথ ওয়ার লাইফ। ইউলিসিস বলছেন যে শুধুমাত্র শ্বাস নেওয়া এটাই কিন্তু জীবন নয়। শুধুমাত্র শ্বাস নেওয়া মানে বেঁচে থাকা নয়। ইউলিসিস মনে করেন যে মেয়ার ব্রিদিং ইজ নট লাইফ। তুমি যে শ্বাস চলছে, চেক করে নাও, আশা করি চলছে, এই যে শ্বাস নিচ্ছ তুমি, এটাই কিন্তু শুধুমাত্র জীবন নয়। জীবন মানে জি বাংলা। তাহলে অ্যাজ দো টু ব্রিথ ওয়ার লাইফ, শুধুমাত্র শ্বাস নেওয়াটাই জীবন নয়। জীবন মানে কি? ইউলিসিসের কাছে জীবন মানে হচ্ছে টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল। জীবন মানেই হচ্ছে ট্রাভেল, জীবন মানেই হচ্ছে অ্যাডভেঞ্চার, জীবন মানেই হচ্ছে এক্সপ্লোরেশন। জীবন মানে এটা নয় যে শুধুমাত্র আমি শ্বাস নিচ্ছি মানেই আমি বেঁচে আছি। তিনি তারপর বলছেন লাইফ পাইলড অন লাইফ। লাইফ পাইলড অন লাইফ মানে হচ্ছে সিরিজ অফ লাইফ, মানে জন্মর ওপর জন্ম, আরো জন্ম, আরো জন্ম, মানে জন্ম একটা জন্ম, অনেকগুলো জন্মকে এখানে বলা হচ্ছে লাইফ পাইলড অন লাইফ। আচ্ছা তোমরা কটা জন্ম পাও? তোমরা কটা জন্ম পেয়েছো? আশা করি 7টা নয়। হ্যাঁ, তোমরা কাউকে প্রমিস করতে পারো 7টা জন্মের, কিন্তু 7টা জন্ম পাওয়া যায় না। তারপর হচ্ছে লাইফ পাইলড অন লাইফ, মানে একটা সিরিজ অফ লাইফ, একটা জীবনের গুচ্ছ, জীবন আফটার জীবন। সেই অনেকগুলো জীবনও কি ওয়ার অল টু লিটল, মানে আর ইনসাফিসিয়েন্ট। অনেকগুলো জীবনও কিন্তু ইনসাফিসিয়েন্ট। কোনটার জন্য ইনসাফিসিয়েন্ট? টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল। কারণ অনেকগুলো জীবনও এই পৃথিবীতে যত নলেজ আছে, যত এক্সপিরিয়েন্স আছে, সেগুলোকে কিন্তু পাওয়া বা গ্রহণ করা, সেগুলোকে জানা, সেটা কিন্তু সম্ভব নয়। অ্যান্ড অফ ওয়ান টু মি, অ্যান্ড অফ ওয়ান টু মি, এখানে ওয়ান মানে হচ্ছে পার্সন, টু মি মানে হচ্ছে লাইক ইউলিসিস। এবং ইউলিসিসের মতো একজন ব্যক্তি, সে অনেকগুলো জীবন পায়নি, তার একটাই জীবন রয়েছে এবং যা কিছু জানতে হবে, শিখতে হবে, দেখতে হবে সেটা এই জীবনে। তার বলছে জীবন আফটার জীবনও ইনসাফিসিয়েন্ট,
কিসের জন্য ইনসাফিসিয়েন্ট? টু গেন নিউ নলেজ, টু গেন নিউ এক্সপিরিয়েন্স, নতুন কিছু জানা, নতুন কিছু নলেজের সন্ধান করা, নতুন এক্সপিরিয়েন্সের সন্ধান করা। অ্যান্ড অফ ওয়ান টু মি, এবং আমার মতো একজন ব্যক্তির কাছে লিটিল রিমেন্স, খুব কম সময়ে বেঁচে আছে। কারণ ইউলিসিস এখন তার ওল্ড এজের মধ্যে রয়েছেন প্রায়। তিনি 20 বছর ইথাকার থেকে দূরে ছিলেন এবং 20 বছর পর ইথাকা রাজা হয়েছেন এবং তার জীবনে প্রায় খুব কম সময় বেঁচে রয়েছে। তোমার বয়স হয়তো 17, 18, 19। আমি তোমাকে বলতে পারি যে তোমার পুরো জীবনটা এখন বেঁচে আছে, কিন্তু একজন মানুষ যার বয়স 70, যার বয়স 80, যার বয়স 85, তাকে তো আমরা বলতে পারি না তোমার কাছে পুরো জীবনটা বেঁচে আছে। তাহলে ইউলিসিস বলছেন যে আমার মতো একজন ব্যক্তি যার কাছে খুব অল্প সময় বেঁচে রয়েছে, বাট এভরি আওয়ার ইজ সেভড। এখানে এভরি আওয়ার মানে হচ্ছে এভরি মুমেন্ট অফ লাইফ, প্রত্যেকটা ঘন্টা নয়, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তকে তিনি সেভ করে রেখেছেন, তিনি প্রোটেক্ট করে রেখেছেন। ইজ সেভ মানে ইজ প্রোটেক্টেড, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তিনি প্রোটেক্ট করে রেখেছেন ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স। এখানে ইটারনাল সাইলেন্স মানে হচ্ছে ডেথ বা মৃত্যু। এখানে ইটারনাল সাইলেন্স মানে হচ্ছে ডেথ বা মৃত্যু। এটা কিন্তু কোশ্চেন করতে পারে যে ইটারনাল সাইলেন্স বলতে কি বোঝানো হচ্ছে? মৃত্যু বোঝানো হচ্ছে। মানে তিনি জীবনের প্রত্যেকটা মুহূর্তকে মৃত্যুর কাছ থেকে প্রোটেক্ট করে রেখেছেন। সামথিং মোর, এই সামথিং মোর তার পাশে লিখে রাখবে বইয়ে, টু নো, TOKNOW, নো, সামথিং মোর টু নো। তিনি জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেন প্রোটেক্ট করে রেখেছেন? আরও কিছু জানার জন্য, আরও কিছু দেখার জন্য, আরও কিছু পাওয়ার জন্য, নতুন এক্সপিরিয়েন্সের জন্য, নতুন অ্যাডভেঞ্চারের জন্য, নতুন উইজডমের জন্য। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, এখানে ব্রিঙ্গার মানে হচ্ছে ডিসকভারার, যিনি ডিসকভার করেন নতুন নতুন জায়গা। অফ নিউ থিংস, নতুন কিছু। তাহলে জীবনের প্রত্যেকটা মুহূর্তকে তিনি বাঁচিয়ে রেখেছেন কিছু জানার জন্য আর কিছু ডিসকভার করার জন্য। অ্যান্ড ভাইল ইট ওয়ার, ভাইল ইট ওয়ার, এটা ঘুরিয়ে পড়ো, ইট ওয়ার ভাইল। ভাইল মানে হচ্ছে জঘন্য, ঠিক আছে? এখানে ভাইল মানে হচ্ছে কি? ভাইল মানে হচ্ছে মিন, তুচ্ছ, জঘন্য। বলছে এটা খারাপ হবে, এটা জঘন্য হবে ফর সাম 3 সানস। এখানে 3 সানস, এখানে সানস মানে সূর্য নয়, এখানে 3 সানস মানে হচ্ছে 3 ইয়ার্স। বলছে এটা জঘন্য হবে, এটা খুব বাজে হবে যদি তিনি জীবনের 3 বছর কিসের সাথে কাটান? টু স্টোর অ্যান্ড হোল্ড মাইসেলফ। স্টোর মানে হচ্ছে টু কালেক্ট, আর হোল্ড মানে হচ্ছে সেভ। আমরা প্রথমে পড়েছি হোল্ড। তাহলে শুধুমাত্র 3 বছর টাকা জমানো এবং সব কিছুকে কালেক্ট করার জন্য তিনি যদি সময়টাকে কাটিয়ে দেন, তাহলে সেটা কি হবে? সেটা মিন হবে, সেটা ভাইল হবে, সেটা জঘন্য হবে। তিনি 3টে বছর শুধুমাত্র জমানোর জন্য কাটাতে চান না, তিনি 3টে বছর নষ্ট করতে চান না শুধুমাত্র টাকা জমানোর জন্য এবং বিভিন্ন জিনিস কালেক্ট করার জন্য। তিনি জীবনে কি চান? নতুন এক্সপিরিয়েন্স চান, নতুন উইজডম চান, নতুন নলেজ চান। অ্যান্ড দিস গ্রেট স্পিরিট, এখানে গ্রেট স্পিরিট মানে হচ্ছে ওল্ড এজ, ইয়ার্নিং ইন ডিজায়ার। সাধারণত মানুষের যখন বয়স হয় তার ডিজায়ার আস্তে আস্তে কমে যায়, তার শখ স্বাদ এই সমস্ত জিনিস কম হয়। কিন্তু ইউলিসিস তার বয়সের সাথে সাথে তার শখ স্বাদ কম হয়নি। ইয়ার্নিং ইন ডিজায়ার মানে তার যে মনের ইচ্ছে, ইচ্ছেটা কি? টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল, সেই ইচ্ছেটা যেন আরো বেড়ে উঠেছে। টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, এই লাইনটা আন্ডারলাইন করবে। আর এই লাইনটা পড়ার আগে, টু এর আগে লিখে রাখবে ইউলিসিস ওয়ান্টস। তাহলে ইউলিসিস ওয়ান্টস টু ফলো নলেজ, ইউলিসিস নলেজকে অনুসরণ করতে চায় কিসের মতো? লাইক এ সিঙ্কিং স্টার। যখন সমুদ্রপথে নাবিকরা তাদের যাত্রা শুরু করে, তারা আকাশে নক্ষত্র দেখে দিক নির্ণয় করে। তাহলে নাবিকরা সমুদ্র পথে ঠিক যেরকম ভাবে তারাকে ফলো করে, ইউলিসিস তার জীবনে তিনি সেরকম ভাবে নলেজকে ফলো করতে চায়। তাহলে ইউলিসিস কাকে ফলো করবেন? নলেজকে। কি রকম ভাবে? ঠিক যেরকম ভাবে ম্যারিনার্সরা ফলো করেন সিঙ্কিং স্টার। তাহলে ইউলিসিস, ম্যারিনার্স, নলেজ, সিঙ্কিং স্টার। ঠিক যেরকম ভাবে নাবিকরা নক্ষত্রকে ফলো করে তাদের সমুদ্র পথে, ইউলিসিস তার জীবনে কাকে ফলো করতে চান? নলেজকে ফলো করতে চান। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, এবং তিনি কতদূর ফলো করে যেতে চান? যতদূর মানুষের চিন্তাধারা পৌঁছতে পারবে না, তিনি ততদূর নলেজকে ফলো করে যেতে চান। ঠিক যেরকম ভাবে ম্যারিনার্সরা কাদেরকে ফলো করে? সেই সিঙ্কিং স্টার। কতদূর অবধি? মানুষদের চিন্তাধারা যে অবধি পৌঁছবে না। ফোর্থ সেকশন, যেটা হলো লাইনস 33 to 43, এই লাইনগুলোর মধ্যে আমরা দেখব দ্য ডিফারেন্স বিটুইন ইউলিসিস আইডিয়ালস অ্যান্ড হিজ সান টেলিমেকাস। ইউলিসিস এবং তার পুত্র টেলিমেকাস, এদের দুজনের আইডিয়ালসের মধ্যে কি ডিফারেন্স রয়েছে, এই জিনিসটা আমরা পড়বো এই কিছুগুলো লাইনে। দেখো কি বলছে, দিস ইজ মাই সান, মাইন ওন টেলিমেকাস,
দিস ইজ মাই সান মানে এই হচ্ছে আমার পুত্র। মাইন ওন টেলিমেকাস মিনস এর মানে হচ্ছে আমার নিজের পুত্র টেলিমেকাস। তাহলে ইউলিসিস এই লাইনে বলছেন যে এই হচ্ছে আমার পুত্র টেলিমেকাস। আর মনে রাখবে টেলিমেকাস ইজ দ্য ফিউচার কিং অফ ইথাকা। ইউলিসিস তার যখন তিনি আবার নতুন একটা জার্নিতে বার হবেন তিনি তার রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে যাবেন এই টেলিমেকাসের ওপর। তাহলে দিস ইজ মাই সান এই হলো আমার পুত্র, আমার নিজের পুত্র টেলিমেকাস। টু হুম মিনস টু টেলিমেকাস যাকে তিনি আই লিভ ছেড়ে দিয়ে যাবেন, যাকে তিনি দিয়ে যাবেন। কি দিয়ে যাবেন? দ্য সেপ্টার অ্যান্ড দ্য আইল। সেপ্টার মানে হচ্ছে রাজদণ্ড আর আইল মানে হচ্ছে দ্বীপ। ইথাকার কথা বলা হচ্ছে এখানে। তাহলে সেপ্টার অ্যান্ড দ্য আইল মানে হচ্ছে দ্য কিংশিপ অ্যান্ড দ্য কিংডম। তাহলে ইউলিসিস তিনি বলছেন যে এই হলো আমার পুত্র, আমার নিজের পুত্র টেলিমেকাস, যাকে আমি দিয়ে যাব এই যে রাজদণ্ড মানে রাজত্ব এবং কিংডম মানে হচ্ছে রাজ্য। তাহলে টেলিমেকাসকে তিনি রাজত্ব এবং রাজ্য দুটোই দিয়ে যাবেন। ওয়েল লাভড অফ মি মানে হচ্ছে টেলিমেকাস ইজ ওয়েল লাভড বাই ইউলিসিস। টেলিমেকাসকে ইউলিসিস প্রচন্ড ভালোবাসে, টেলিমেকাসকে ইউলিসিস প্রচন্ড ভালোবাসে। ডিজার্নিং টু ফুলফিল, ডিজার্নিং এখানে ডিজার্নিং মানে হচ্ছে ইন্টেলিজেন্ট এনাফ। টেলিমেকাস ইজ ইন্টেলিজেন্ট এনাফ, টেলিমেকাস যথেষ্ট বুদ্ধিমান। টু ফুলফিল মানে টু পারফর্ম, টেলিমেকাস যথেষ্ট বুদ্ধিমান কোন কাজটা করার জন্য? দিস লেবার। এখানে দিস লেবার মানে হচ্ছে দ্য ডিউটিজ অফ আ কিং। একটা রাজার যে দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলো পারফর্ম করার জন্য, একটা রাজার যে দায়িত্ব থাকে সেই দায়িত্বগুলোকে পুরোপুরিভাবে সঠিকভাবে চালিয়ে যাওয়ার জন্য টেলিমেকাস হচ্ছে একদম পারফেক্ট লোক। তাই তিনি বলছেন যে টেলিমেকাস যথেষ্ট বুদ্ধিমান কোন ডিউটিগুলোকে করার জন্য? না রাজার যে ডিউটি রয়েছে সেই ডিউটিগুলোকে করার জন্য। তাহলে এখানে ডিজার্নিং মানে হচ্ছে ইন্টেলিজেন্ট এনাফ যথেষ্ট বুদ্ধিমান। দিস লেবার মানে হচ্ছে দ্য লেবার অফ আ কিং, দ্য ডিউটিজ অফ আ কিং। একটা রাজার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বগুলোকে পারফর্ম করার জন্য টেলিমেকাস কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। বাই স্লো প্রুডেন্স, এখানে স্লো প্রুডেন্স মানে হচ্ছে উইজডম বা নলেজ। টু মেক মাইল্ড এ রাগড পিপল, টু মেক মাইল্ড মানে হচ্ছে টু মেক ডিসিপ্লিন এ রাগড পিপল। এখানে রাগড পিপল মানে হচ্ছে দ্য পিপল অফ ইথাকা, তারা হচ্ছে স্যাভেজ বা রাগড। তাহলে টেলিমেকাস সে তার বুদ্ধি ব্যবহার করে ইথাকার মানুষ যারা হচ্ছে আনসিভিলাইজড, যারা হচ্ছে স্যাভেজ, তাদেরকে ডিসিপ্লিন বা সিভিলাইজ করে তুলতে পারবে একমাত্র কে? টেলিমেকাস। তাহলে এত দূর অবধি আমরা কি পড়লাম? যে এই হচ্ছে আমার পুত্র, আমার নিজের পুত্র টেলিমেকাস, যাকে আমি দিয়ে যাব এই রাজ্যের দায়িত্ব এবং এই রাজত্ব, যাকে আমি প্রচন্ড ভালোবাসি এবং সে যথেষ্ট বুদ্ধিমান রাজার কর্তব্য পালন করার জন্য, এবং সে তার বুদ্ধি প্রয়োগ করে ইথাকার মানুষ যারা হচ্ছে বন্য বা আনসিভিলাইজ তাদেরকে সে ডিসিপ্লিন করতে পারে। কিন্তু এই সমস্ত ইউলিসিসের পক্ষে সম্ভব নয়। যেগুলো ইউলিসিসের পক্ষে সম্ভব নয় সেই সমস্ত কিছু সম্ভব কার জন্য? টেলিমেকাসের কাছে। তারপরে কি বলছে? অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ। এখানে সফট ডিগ্রিজ মানে হচ্ছে কাইন্ড ম্যানার, সফট ম্যানার, এবং সে তার সফট ব্যবহার, তার যে কোমল ব্যবহার তার দ্বারা সাবডিউ করতে পারবে। পরের লাইনে দেখো সাবডিউ, সাবডিউ মানে হচ্ছে কন্ট্রোল, আর দেব মানে হচ্ছে দ্য পিপল অফ ইথাকা। ইথাকার মানুষজনকে টেলিমেকাস কন্ট্রোল করতে পারবে তার ব্যবহার দিয়ে, যাতে ইথাকার মানুষরা কেমন হতে পারে? টু দ্য ইউজফুল, টু দ্য ইউজফুল মানে হচ্ছে টু বি ইউজফুল, যাতে তারা ব্যবহার উপযোগী হয়ে ওঠে। অ্যান্ড দ্য গুড, এবং যাতে তারা কিছু ভালো কাজ করতে পারে। অ্যান্ড দ্য গুড মানে হচ্ছে টু ডু দ্য বিজনেস অফ গুডনেস। তাহলে টেলিমেকাস সে তার ব্যবহার, তার যে কোমল ব্যবহার, সফট নেচার, সেইটা কন্ট্রোল করার জন্য ব্যবহার করবে ইথাকার মানুষদেরকে, যাতে ইথাকার মানুষরা ব্যবহার উপযোগী হয় এবং তাদের দ্বারা ভালো কিছু কাজ করানো যায়। মোস্ট ব্লেমলেস ইজ হি, লাইনটাকে একটু ঘুরিয়ে পড়ো। হি ইজ মোস্ট ব্লেমলেস, ব্লেমলেস মানে হচ্ছে ফল্টলেস বা নিখুঁত। টেলিমেকাস হচ্ছে ফল্টলেস, রাজা যদি সে হয় তার মধ্যে কোনো দোষ নেই, সে হচ্ছে একদম নিখুঁত ব্যক্তি একজন। সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস, সেন্টার্ড মানে হচ্ছে প্লেসড, ইন দ্য স্পেয়ার মানে হচ্ছে ইন দ্য মিডেস্ট অফ কমন ডিউটিস। তাহলে টেলিমেকাস একজন যোগ্য ব্যক্তি যে জীবনের যে কমন ডিউটিসগুলো রয়েছে, সাধারণ কাজগুলো রয়েছে, সেই কাজগুলোকে খুব সুন্দরভাবে পারফর্ম করতে পারবে। আর এই জন্য টেলিমেকাস হচ্ছে একদম পারফেক্ট ব্যক্তি, যেটা ইউলিসিসের পক্ষে সম্ভব নয়। ইউলিসিস জীবন থেকে কি চায়? তিনি বলেছেন যে তিনি
ইথাকার মানুষদের রাজা হিসেবে আর থাকতে পাচ্ছেন না। তিনি জীবন থেকে অ্যাডভেঞ্চার চান, তিনি জীবন থেকে এক্সপ্লোরেশন চান, তিনি জীবন থেকে উইজডম চান, নলেজ চান। কিন্তু এই টেলিমেকাস তারই পুত্র, সে হচ্ছে একজন পারফেক্ট ব্যক্তি যে কি করতে পারে, জীবনে যে কমন ডিউটিসগুলো রয়েছে, রাজা হওয়ার যে ডিউটিগুলো রয়েছে, সেই ডিউটিগুলোকে খুব ভালোভাবে পারফর্ম করতে পারবে। ডিসেন্ট, সে হচ্ছে নম্র, ভদ্র, কাইন্ড হার্টেড, দয়ালু, নট টু ফেল ইন অফিসেস অফ টেন্ডারনেস। এবং তার মধ্যে একটা রাজা হওয়ার যে গুণ, সেই গুণগুলো কিন্তু লক্ষ্য করা যায়। অফিসেস অফ টেন্ডারনেস মানে হচ্ছে সাম সফট বিহেভিয়ার্স লাইক লাভ, এমপ্যাথি, কম্প্যাশন, এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলো যেটা একটা রাজার মধ্যে থাকা উচিত, সেই সমস্ত বৈশিষ্ট্য কিন্তু টেলিমেকাসের মধ্যে রয়েছে। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন, এখানে মিট অ্যাডোরেশন মানে হচ্ছে প্রপার রেসপেক্ট। এবং টেলিমেকাস যথেষ্ট সম্মান দেয়, যথেষ্ট পুজো পাঠ করে কাদেরকে, টু মাই হাউস হোল্ড গডস, তাদের বাড়িতে পুজো হয় যেই দেবদেবী, তাদের বাড়িতে পুজো হয় যে দেবতাদের, তাদেরকে কিন্তু টেলিমেকাস মন থেকে শ্রদ্ধা করে। হোয়েন আই এম গান, যখন ইউলিসিস চলে যাবেন তখন সমস্ত রাজ্যের দায়িত্ব তিনি ছেড়ে দিয়ে যাবেন কার ওপর, তার পুত্র টেলিমেকাসের ওপর। আর মনে রাখবে এই লাইনটা, ইউলিসিস হোয়েন আই এম গান, মানে তিনি ডেথের কথা বলছেন না, তিনি নতুন একটা জার্নিতে বার হয়ে যাওয়ার কথা বলছেন। এবং লাস্ট লাইন যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, সে তার কাজ করবে রাজা হিসেবে, আমি আমার। মানে ইউলিসিস যখন নতুন জার্নিতে বার হয়ে যাবে, সে তার কাজ করবে, নতুন কিছু এক্সপ্লোর করবে, নতুন অ্যাডভেঞ্চারে যাবে, ট্রাভেল করবে তার ম্যারিনার্সদের সাথে, নতুন নলেজ গেইন করবে, নতুন এক্সপিরিয়েন্স গেইন করবে, সে তার কাজ করবে ইউলিসিস। এবং তার পুত্র তার কাজ করবে, তার পুত্র কি করবে, ইথাকার রাজত্ব সামলাবে। ইথাকার যারা মানুষ, যারা হচ্ছে রাগড পিপল, তাদেরকে ডিসিপ্লিন করবে, তাদেরকে দিয়ে যাতে ভালো কিছু কাজ করানো যায়, সে যত কমন ডিউটিস আছে জীবনের সেইগুলোকে পারফর্ম করবে। সে বাড়ির যারা দেব দেবী রয়েছে তাদেরকে পুজো করবেন এবং সেখানের মানুষজনদের দেখাশোনা করবেন, যেটা কিন্তু ইউলিসিসের পক্ষে সম্ভব নয়। সেই জন্য ইউলিসিস বলছেন যে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন, টেলিমেকাস নিজের কাজ করবে, রাজ্য সামলাবে, এবং আমি আমার কাজ করব। দ্য লাস্ট সেকশন অফ দ্য পোয়েম, লাইন্স 44 to 70, লাইন 44 থেকে 70, যেটা হচ্ছে কবিতার লাস্ট সেকশন। এই সেকশনের মধ্যে আমরা পড়ব ইউলিসিসেস অ্যাডভাইস টু হিজ ম্যারিনার্স টু স্টার্ট আ নিউ ভয়েস অফ ডিসকভারি। ইউলিসিস তার যে নাবিকের দল, তাদেরকে মোটিভেট করছে, তাদেরকে নতুন একটা যাত্রার জন্য, আবার কিন্তু ইউলিসিস তাদেরকে নতুন একটা যাত্রা করার জন্য আমন্ত্রণ করছেন। দেখো লাইনগুলোতে কি বলা হচ্ছে, দেয়ার লাইজ দ্য পোর্ট, এখানে পোর্ট ওয়ার্ডটির মানে হচ্ছে বন্দর বা হারবার, মানে হচ্ছে দেয়ার ইজ আ পোর্ট, তারা সমুদ্রপথে যাত্রা করবে। এবং সমুদ্রপথে ইউলিসিস তার ম্যারিনার্সকে বলছে, ওই দেখো পোর্ট, সেই পোর্টে অপেক্ষা করে রয়েছে আমাদের জন্য কি, দ্য ভেসেল। দ্য ভেসেল মানে হচ্ছে দ্য শিপ, পাপস হার সেল, পাপস হার সেল মানে হচ্ছে মুভস হার সেল, মানে নৌকো পাল তুলে দাঁড়িয়ে রয়েছে নতুন জার্নির জন্য। মানে হচ্ছে দ্য শিপ ইজ রেডি ফর আ নিউ ভয়েস অফ ডিসকভারি, নৌকো রেডি রয়েছে, জাহাজ রেডি রয়েছে একটা নতুন জার্নির জন্য। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সি, দ্য ডার্ক ব্রড সি, ডার্ক ঘন, ব্রড মানে হচ্ছে বিস্তীর্ণ, সি মানে হচ্ছে সমুদ্র, তাহলে ঘন বিস্তীর্ণ সমুদ্র দেখে সমুদ্রটা কেমন মনে হচ্ছে, গ্লুম, গ্লুম মানে হচ্ছে গ্লুমি বা বিষণ্ণ মনে হচ্ছে সমুদ্রকে। মাই ম্যারিনার্স, তিনি তার ম্যারিনারদের প্রতি উদ্দেশ্য করে বলছেন, মাই ম্যারিনার্স, তারা কিরকম, তারা হচ্ছে সোলস, সোলস মানে হচ্ছে ব্রেভ হার্টস, তাদের মধ্যে সাহসের কোনো কমতি নেই, তারা সাহসে পরিপূর্ণ। দ্যাট হ্যাভ টয়েলড, একদম শেষ টুকুটা পড়ো, উইথ মি, দে হ্যাভ টয়েলড উইথ মি, মানে ম্যারিনার্সরা ইউলিসিসের সাথে একসাথে পরিশ্রম করেছে। দ্য ম্যারিনার্স হ্যাভ রট উইথ মি, ম্যারিনার্সরা ইউলিসিসের সাথে একসাথে স্ট্রাগল করেছে। এবং রট মানে হচ্ছে স্ট্রাগলড, অ্যান্ড থট উইথ মি, এবং ম্যারিনার্সদের চিন্তাধারা আর ইউলিসিসের চিন্তাধারা প্রায় এক। মনে করো একদম প্রথম সেকশনে কবিতার একদম শুরুর দিকে ইউলিসিস বলেছিলেন যে ইথাকার মানুষরা ইউলিসিসের জীবনের আদর্শ চেনে না, ইউলিসিস জীবন থেকে কি চায় ইথাকার মানুষরা কিচ্ছু বোঝে না, কিন্তু তার ম্যারিনার্সরা বোঝে, তার নাবিকেরদের দল, তার ম্যারিনার্স, তারা কিন্তু খুব ভালো মতো বোঝেন ইউলিসিস জীবন থেকে কি চায়। ইউলিসিসের জীবনের মেন মন্ত্রই হচ্ছে টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু অ্যাটেন দ্য আনঅ্যাটেনেবল, সেটা কিন্তু তিনি খুব ভালো মতো উপলব্ধি করতে পেরেছেন। বলছে দ্যাট এভার
উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক। এখানে ফ্রলিক ওয়েলকাম মানে হচ্ছে প্লেফুলি অ্যাকসেপ্টেড। এই নাবিকের দলের সাথে ইউলিসিস যখন ভ্রমণ করছেন তারা অনেক কষ্ট করেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক স্ট্রাগল করেছেন, কিন্তু সমস্ত কিছুকে ম্যারিনাসরা হাসি মুখে গ্রহণ করেছে। এই লাইনটার মানে হচ্ছে ম্যারিনাসরা যত পরিশ্রম এসেছে, যত কঠিন পরিস্থিতি এসেছে, যত স্ট্রাগল করতে হয়েছে, সব কিছুকে একদম হাসি মুখে খেলার ছলে গ্রহণ করেছে। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন। দ্য থান্ডার মানে হচ্ছে ফাউল ওয়েদার, বাজে ওয়েদার, আর সানশাইন মানে হচ্ছে ফেয়ার ওয়েদার বা ভালো ওয়েদার। তারা যখন সমুদ্রপথে যাত্রা করছে তখন তারা ভালো ওয়েদার পেয়েছে, খারাপ ওয়েদার পেয়েছে, কিন্তু সব কিছুকে তারা হাসি মুখে গ্রহণ করেছে। এইখানে সানশাইন এবং থান্ডার মানে আমরা এটাও বলতে পারি দ্য সাকসেস অ্যান্ড হার্ড টাইমস অফ লাইফ। জীবনে যখন সাকসেস আসে তখন আমরা হাসি মুখে গ্রহণ করি, কিন্তু যখন স্ট্রাগল আসে, যখন প্রবলেমস আসে, যখন ফেলিয়ার আসে, তখন আমরা সেটা গ্রহণ করতে পারি না। এখানে বলা হচ্ছে যে সাকসেস এবং ফেলিয়ার, ভালো সময় এবং খারাপ সময়, ভালো ওয়েদার এবং খারাপ ওয়েদার, সব কিছুকেই তারা মন থেকে গ্রহণ করেছে। অ্যান্ড অপোজড, এখানে অপোজ মানে হচ্ছে ফেসড, তারা মুখোমুখি হয়েছেন কিসের সাথে? ফ্রি হার্টস। ফ্রি হার্টস মানে হচ্ছে উইদাউট ফিয়ার। এবং থান্ডার এবং সানশাইন দুটোরই মুখোমুখি হয়েছেন মনের মধ্যে কোনো ভয় না রেখে। এবং ফ্রি ফোরহেডস। ফ্রি ফোরহেডস মানে হচ্ছে উইদাউট এংজাইটি, কোনো রকম এংজাইটি, কোনো রকম ভয় তারা মনের মধ্যে না রেখে তারা কিন্তু যা কিছু এসেছে তাদের রাস্তায় সব কিছুকে গ্রহণ করেছেন। ইউ অ্যান্ড আই আর ওল্ড। তুমি এবং আমি দুজনেই কিন্তু বৃদ্ধ। ইউলিসিস এবং তার ম্যারিনার্স তাদের সবার বয়স হয়েছে, তারা এখন বার্ধক্যের মধ্যে রয়েছেন। ওল্ড এজ হ্যাড ইয়েট হিজ অনার অ্যান্ড হিজ টয়েল। আন্ডারলাইন। কিন্তু এই বার্ধক্যেরও কিছু সম্মান বাকি, এই বার্ধক্যেরও কিছু পরিশ্রম রয়েছে। তার মানে তারা বুড়ো হয়ে গেছেন মানে এই নয় যে তারা বাড়িতে চুপচাপ বসে থাকবে। সাধারণত কি হয়, মানুষের যখন বয়স হয় তাদের যে ইচ্ছে সেটা ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু ইউলিসিস এবং তার ম্যারিনার্স, ইউলিসিস তার ম্যারিনার্সদেরকে মোটিভেট করে বলছেন আমাদের বয়স হয়ে গেছে কিন্তু এখনো অবধি অনেক সম্মান পাওয়া বাকি, অনেক পরিশ্রম করা বাকি। তারা মরার আগে এমন কিছু কাজ করে দিতে চান যাতে তারা সম্মান পান মানুষদের কাছ থেকে। তার পরের লাইনে যেটা বলছে, ডেথ ক্লোজেস অল। ডেথ ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ লাইফ। তোমার জীবনটা যদি একটা যাত্রা হয়, এই যাত্রার গন্তব্য হচ্ছে ডেথ। ডেথ ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন অফ লাইফ। তোমার কাছে টিকিট থাকুক বা নাই থাকুক, এই ডেথ বলে যে স্টেশনটা যখন আসবে তারপর তুমি আর যেতে পারবে না। ডেথ কি করে না, সব কিছুকে শেষ করে দেয়। ডেথ ক্লোজেস অল মানে ডেথ ক্লোজেস এভরিথিং। এই মৃত্যু সব কিছুকে একদিন শেষ করে দেবে, কিন্তু তার আগে তারা এমন কিছু কাজ করতে চায় যার জন্য তারা কিন্তু সম্মান পেতে চায়। দেখো, ডেথ ক্লোজেস অল, মৃত্যু একদিন এসে সব কিছুকে শেষ করে দেবে। বাট সামথিং এর দ্য এন্ড, এখানে এর মানে হচ্ছে বিফোর, বাট সামথিং বিফোর দ্য এন্ড। এন্ড মানে হচ্ছে মৃত্যু, কিন্তু মৃত্যুর আগে এমন কিছু করে যেতে হবে। কি করতে হবে? পরের লাইনে, সাম ওয়ার্ক অফ নোবেল নোট। সাম ওয়ার্ক কিছু কাজ, অফ নোবেল নোট মানে হচ্ছে অফ হিরোইক ডিডস, কিছু হিরোইক কাজ করে যেতে হবে মরার আগে। মে ইয়েট বি ডান, সেটা এখনো করা যেতে পারে। তারা বয়স বেড়েছে মানে এমন নয় এখন আর কিছু করা যাবে না, বলছে এখনো কিছু হিরোইক কাজ আমাদের করা বাকি, এখনো কিছু সম্মান পাওয়া আমাদের বাকি, এখনো পরিশ্রম করা আমাদের বাকি, এবং সেইটা তারা এখনো করতে পারে। নট আনবিকামিং ম্যান দ্যাট স্ট্রভ উইথ গড, তারা এখনো আনবিকামিং হয়ে যায়নি। এখানে আনবিকামিং মানে হচ্ছে আনওয়ার্দি, মূল্যহীন তারা এখনো হয়নি, কারণ তারা এক সময় কাদের সাথে ঝগড়া করেছে, তারা এক সময় কাদের সাথে যুদ্ধ করেছে? স্ট্রোভ উইথ গড। স্ট্রোভ মানে হচ্ছে ফট উইথ গড, তারা ভগবানের সাথে যুদ্ধ করেছে। মনে রাখবে, ব্যাটেল অফ ট্রয়, যেই যুদ্ধে ইউলিসিস পার্টিসিপেট করেছিলেন, সেই ব্যাটেল অফ ট্রয় যুদ্ধে দুই পক্ষের দিক থেকেও, একদিকে ছিলেন ট্রোজানস আর একদিকে ছিলেন গ্রিকস, এই দুই পক্ষের দিক থেকে ভগবানরা কিন্তু লড়াই করেছিলেন। তাহলে ইউলিসিস বলতেন তারা হচ্ছে সেই ব্যক্তি যারা ভগবানের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ভগবানের অ্যাগেনস্টে লড়াই করেছিলেন। তারা এখনো মূল্যহীন হয়ে যাননি। হতে পারে তাদের বয়স হয়ে গেছে, তাদের এনার্জি নেই, তাদের হয়তো ততটা পরিমাণ আর শরীরে জোর নেই, কিন্তু মানসিক শক্তি তাদের এখনো রয়েছে। এই ইউলিসিসের এই কবিতা, মিল্টনের লেখা প্যারাডাইজ লস্ট কবিতার একটা লাইনকে মনে করিয়ে দেয়, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, অল ইজ নট লস্ট, দ্য আনকনকারেবল উইল। ইনফ্যাক্ট কিছুদিন আগে যখন ফার্স্ট কোয়ালিফায়ারে শ্রেয়স আইয়ার হেরে যান, পাঞ্জাব কিংস হেরে যান, তখন শ্রেয়স আইয়ার শেষে একটা কথা বলেন, উই হ্যাভ লস্ট দ্য ব্যাটেল বাট নট দ্য ওয়ার। রিমেম্বার,
ইউলিসিসও সেটা বলছেন, সব কিছু এখনো হারায়নি। কোনটা বেঁচে রয়েছে এখনো? মানসিক শক্তি, দ্য স্ট্রেংথ অফ মাইন্ড, দ্য পাওয়ার অফ মাইন্ড। আর এই মানসিক শক্তিটাই মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। ইউলিসিসের বয়স হয়েছে, কিন্তু সে হার মানতে রাজি নয়। সে নতুন জার্নির জন্য বার হতে চায়, সে নতুন কিছু এক্সপ্লোর করতে চায়। সে কিন্তু তার মানসিক শক্তি এখনো রয়েছে, সেটা কিন্তু নেওয়া যাবে না। দ্য আনকনকারেবল উইল, দ্য ইনডমিটেবল স্পিরিট, সেটা কিন্তু তার কাছ থেকে কেউ নিয়ে নিতে পারবে না। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রকস, পাহাড় থেকে একটা আলো দেখা যাচ্ছে এবং আলোটা টুইঙ্কল করছে, মানে সাইন করছে। দ্য লং ডে উইন্স, মানে হচ্ছে দ্য ডে লাইট ডিসঅ্যাপিয়ার্স, দিনের আলো আস্তে আস্তে কমে যাচ্ছে। দ্য স্লো মুন ক্লাইম্স, দ্য মুন ক্লাইম্স স্লোলি, আস্তে আস্তে রাতের আকাশে চাঁদ উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এখানে দ্য ডিপ মানে হচ্ছে সি, সমুদ্র, মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস মানে মেনি ভয়েসেস ক্যান বি হার্ড ফ্রম দ্য সি, এবং সেই সমুদ্র থেকে অনেক আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। তাহলে দূর পাহাড়ের ওপর আলো দেখা যাচ্ছে, এবং তারপর তিনি বলছেন যে দিনের আলো আস্তে আস্তে মুছে যাচ্ছে, চাঁদ আস্তে আস্তে আকাশে উঠছে, এবং সমুদ্র থেকে অনেক আওয়াজ কিন্তু শোনা যাচ্ছে। কাম মাই ফ্রেন্ডস, তিনি তার ম্যারিনার্স, তার কমরেডসদেরকে আহ্বান জানাচ্ছেন, বলছেন এসো। তার পরের লাইনটা আন্ডারলাইন, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। ইট ইজ নট টু লেট মানে ইট ইজ নেভার লেট, এখনো দেরি হয়নি। কিসের জন্য? টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড, টু ডিসকভার আ নিউ প্লেস। তাহলে ইউলিসিস তার ম্যারিনার্সদেরকে মোটিভেট করছেন, তার ম্যারিনার্সদেরকে আহ্বান করছেন এটা বলে যে এখনো দেরি হয়নি নতুন কিছু জায়গা খুঁজে বেড়ানোর জন্য, নতুন কিছু জায়গা ডিসকভার করার জন্য কিন্তু এখনো খুব একটা দেরি হয়নি। পুশ অফ মানে বেরিয়ে পড়ো, অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, যে যার নিজের জায়গায় বসে পড়ো জাহাজের ওপর। অ্যান্ড স্মাইট, এখানে স্মাইট মানে হচ্ছে স্ট্রাইক উইথ অ্যান ওর, জাহাজ বা নৌকো চালানোর যে একটা ওর থাকে সেইটাকে যে স্ট্রাইক করা, সেটা দিয়ে বারবার বারবার মারা। বলছে যে যার নিজের জায়গায় বসে যাও এবং নৌকোর সেই দাঁড় দিয়ে বারবার বারবার চালাও, নৌকোটাকে এগিয়ে নিয়ে যাও। দ্য সাউন্ডিং ফারোস, এখানে সাউন্ডিং ফারোস মানে হচ্ছে দ্য ওয়েভস অফ দ্য সি, সমুদ্রের যে ওয়েভস তার মধ্যে নৌকোটাকে এগিয়ে নিয়ে যাও। মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই। ফর মাই পারপাস হোল্ড মিনস দ্য পারপাস অফ ইউলিসিস ইজ, ইউলিসিসের জীবনের পারপাস হচ্ছে টু সেল বিয়ন্ড, কত দূর পাড়ি দেওয়া না, বিয়ন্ড দ্য সানসেট অ্যান্ড দ্য বাথস অফ দ্য ওয়েস্টার্ন স্টার, সূর্য যেখানে ডোবে এবং তারারা যেইখানে, ওয়েস্টার্ন স্টার মানে তারারা যেইখানে টান করে না। এই কথাটা একটা পুরনো প্রবাদ না, পুরনো দিনে মানুষরা বিশ্বাস করতেন যে সূর্য ডুবে যায় সমুদ্রের মধ্যে এবং তারারা সেই সমুদ্রের মধ্যে চান করে, মানে তারা এবং সূর্য তারা ওই ডুবে যায় সমুদ্রের মধ্যে। যখন দিন শেষ হয় সূর্য সমুদ্রের মধ্যে ডুবে যায় এবং রাত শেষ হয় তারারা সমুদ্রের মধ্যে ডুবে যায়। তাহলে ইউলিসিস তত দূর যেতে চায় যেখানে সূর্য ডোবে এবং যেখানে তারারা ডুবে যায়, আনটিল আই ডাই, তার মৃত্যুর আগে। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াটার ডাউন, এটা হতে পারে যে যখন তারা সমুদ্র পথে যাত্রা করছে সমুদ্রের বড় বড় ঢেউ তাদেরকে তলিয়ে দেবে, প্রবাবিলিটি রয়েছে যে তারা সমুদ্রের মধ্যে একেবারে শেষ হয়ে যাবে, এটাও হতে পারে। আবার এটাও হতে পারে, কোনটা? ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, আবার এটাও হতে পারে আমরা হ্যাপি আইলে পৌঁছে যাব। এখানে হ্যাপি আইল মানে হচ্ছে ল্যান্ড অফ দ্য ব্লেসড, দ্য ব্লেসেড ল্যান্ড, দ্য হ্যাপি ল্যান্ড, দ্য প্যারাডাইস। হতে পারে সমুদ্র পথে যাত্রা করার সময় বড় বড় ঢেউ, বড় বড় জলোচ্ছ্বাস তাদেরকে একদম তলিয়ে নিয়ে যাবে। আবার এটাও হতে পারে তারা হ্যাপি আইলে পৌঁছে যাবে, তারা ব্লেসেড ল্যান্ডে পৌঁছে যাবে, তারা তাদের ড্রিম ল্যান্ডে পৌঁছে যাবে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাচিলেস, আবার এটাও হতে পারে হয়তো তাদের অ্যাচিলেসের সাথে সাক্ষাৎ হয়ে গেছে, হুম উই নো, যাকে তারা জানে। আর অ্যাচিলেসকে না, অ্যাচিলেস হচ্ছে হোমারের ইলিয়াডের হিরো। অ্যাচিলেস একজন বীর যোদ্ধা, এই অ্যাচিলেসের সাথে ইউলিসিস যুদ্ধ করেছেন একসাথে, এবং সেইখানে অ্যাচিলেস তিনি হেক্টর বলে একজনকে হত্যা করেন এবং ব্যাটেল অফ ট্রয়ের শেষে অ্যাচিলেস মৃত্যুবরণ করেন। তাহলে তারা হয়তো সমুদ্রের তলায় তলিয়ে যেতে পারে, না হলে তারা হয়তো হ্যাপি আইল খুঁজে পাবে, না হলে তাদের সাথে কার সাক্ষাৎ হতে পারে? সেই অ্যাচিলেসের সাক্ষাৎ হতে পারে। দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে নেওয়া হয়েছে। দ্য ইউথ ইজ টেকেন, দ্য ভাইটালিটি ইজ টেকেন অ্যান্ড দ্য এনার্জি ইজ টেকেন। এখন ইউলিসিস এবং তার ম্যারিনার্স, তাদের মধ্যে ইউথ নেই, যৌবন নেই, তাদের মধ্যে এনার্জি নেই, তাদের মধ্যে ভাইটালিটি নেই, অনেক কিছু তারা হারিয়ে ফেলেছে।
মাচ অ্যাবাইডস, কিন্তু কিছু এখনো বাকি। অ্যাবাইডস মানে হচ্ছে রিমেন্স, সব কিছু শেষ হয়ে গেছে কিন্তু কিছু এখনো বাকি আছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্যাট স্ট্রেংথ হুইচ ইন ওল্ড ডেজ মুভড আর্থ অ্যান্ড হ্যাভেন, যদিও আমাদের শরীরে এখন সেই ক্ষমতাটা নেই, সেই স্ট্রেংথটা নেই যেটা পুরোনো দিনে পৃথিবী এবং স্বর্গকে এক করে দিত। মানে ইউলিসিস এবং তার ওয়ারিয়ার যখন তাদের মধ্যে সেই স্ট্রেংথটা ছিল তখন তারা কিছু আনবিলিভেবল কাজকে করতে পারতেন। এখন বলছেন তাদের কাছে সেই স্ট্রেংথ নেই, তাদের কাছে সেই এনার্জি নেই, তাদের কাছে সেই ভাইটালিটি নেই, কিন্তু এখনো তাদের কাছে কিটা রয়েছে? দ্যাট হুইচ উই আর ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস। তাদের মনের মধ্যে এখনো সাহস রয়েছে এবং তাদের যে টেম্পার সেটা হচ্ছে ইকুয়াল। এখানে ইকুয়াল টেম্পার মানে হচ্ছে ইকুয়াল স্পিরিট। তারা একই ধরনের জীবন চায় এবং সেই জীবনের জন্য তারা কিন্তু মন এখনো কিন্তু হিরোইক, তাদের মনের মধ্যে এখনো সাহস রয়েছে, তারা সব কিছু হেরে যায়নি। কোনটা আছে তাদের? মানসিক শক্তি, দ্য ইনডমিটেবল স্পিরিট, দ্য আনকনকারেবল উইল, সেটা তাদের এখনো রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, সময় এবং ভাগ্যচক্রে আমরা দুর্বল হয়ে গেছি। আগে আমরা যেমন ছিলাম এখন আমাদের সেটা নেই, সেই এনার্জি নেই, সেই ভাইটালিটি নেই, সেই স্ট্রেংথ নেই, সেই শক্তি নেই, সেই এনার্জি কিচ্ছু নেই। সময়ের ফলে এবং ভাগ্যচক্রে সেই সব কিছু হারিয়েছি আমরা। বাট স্ট্রং ইন উইল, কিন্তু মানসিক শক্তি এখনো আমাদের মধ্যে বেঁচে রয়েছে। সেই মিল্টনের আবার সেই লাইন, হোয়াট দো দ্য ফিল্ড বি লস্ট, অল ইজ নট লস্ট, দ্য আনকনকারেবল উইল। বলছে এনার্জি নেই, বৃদ্ধ হয়ে গেছি, ভাইটালিটি নেই, কিন্তু এখনো কোনটা রয়েছে? সেই মানসিক শক্তিটা রয়েছে। টু স্ট্রাইভ মানে হচ্ছে টু ফাইট, লড়াই চালিয়ে যাওয়া। টু সিক, টু সার্চ, নতুন কিছু খুঁজে পাওয়ার। টু ফাইন্ড, নতুন কিছু ডিসকভার করার। অ্যান্ড নট টু ইয়াইড, সারেন্ডার না করার। মানে তাদের মানসিক শক্তি এতটাই যে তারা আবার লড়াই করবে, আবার নতুন জায়গা খুঁজে বার করবে, আবার নতুন নতুন জায়গা ডিসকভার করবে। এখনো সারেন্ডার করার সময় আসেনি, এখনো হার মানার সময় আসেনি। তারা অনেক কিছু হারিয়েছে, যৌবন হারিয়েছে, বার্ধক্যে পৌঁছে গেছে, তাদের মধ্যে এনার্জি নেই, তাদের মধ্যে স্ট্রেংথ নেই, কিন্তু মানসিক শক্তি এখনো রয়েছে। এবং যেটা তাদের রয়েছে সেটা হচ্ছে ইনডমিটেবল স্পিরিট এবং আনকনকারেবল উইল। সেই মানসিক শক্তি তাদের কাছ থেকে কেউ নিয়ে নিতে পারবে না। তাই তারা এখনো বার্ধক্যের সময়ও সারেন্ডার করতে রাজি নয়। তারা নতুন জার্নিতে বেরিয়ে পড়েছে তার ম্যারিনার্সদের সাথে।